শুরু করতেছি না কেন? তাড়াহুড়া নাই তো ভাই, আরামে একটু পানি খাইলাম। আপনিও তো তাড়াহুড়া করতেছেন কেন? বসেন, কথাটা বইসা মনোযোগ দিয়ে শুনতে হবে। এমন তো না যে ভোট দিতে যাবেন, তাই না? যে ভোটের লাইন চলে যেতেছে, ভোট দিতে যাবেন, প্রস্তুতি দরকার আছে। অনেকে আবার একটু প্রচারণা, ভিপি নুরের দলের ফারুকের মতন এলাকাতে নির্বাচনী প্রচারণা শুরু করে দিছে, তবে বুঝছে না, নতুন তো এই কারণে বুঝছে না। মানে কেন একটু রিল্যাক্স মোডে আছি, কারণ নির্বাচন তো এখন হবে না, বোঝেন নাই? নির্বাচন মোটামুটি মার্চ থেকে ঘুরে আসতে হবে। মার্চ না, মার্চ, সেই যে গ্রহ। নির্বাচনের জন্য যখন 2025-এর মাঝামাঝি বিএনপি রাজপথে নামার সম্পূর্ণ প্ল্যান নিয়েছেন, অঙ্ক কষে কষে কেউ বুঝাই দিচ্ছেন যে আগামী 6 মাসের মধ্যে, মানে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, তখন আমাদের অন্তর্বর্তী সরকারের খুবই শক্তিশালী একজন উপদেষ্টা, কেউ কেউ বলছেন যে এই সরকারকে পেছন থেকে তিনিই চালান, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পর বিএনপির মধ্যে এই নির্বাচন নেওয়া স্পিড আরও বেড়ে যাবে। তবে এটা কি সরকারের কথা নাকি ওনার কথা, এইখানে একটা কানেক্টিভিটি আসলে আমাদের ক্লিয়ার হওয়া জরুরি। তো আমরা ভাবছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে 2025-এর শেষে অথবা মানে 26-এর জুনের মধ্যে, মাঝামাঝির মধ্যে সময়ের মধ্যে হবে। এখন গতকালকে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার তিনি যে বক্তব্যটা দিয়েছেন, যমুনা টেলিভিশনের নিউজটা ছিল এরকম: প্রত্যাশিত সংস্কারের জন্য 26-এর জুন পর্যন্ত সময় প্রয়োজন। বোঝেন নাই? প্রথমে সংস্কারটা হবে প্রত্যাশিত, তারা যে সংস্কারটা প্রত্যাশা করছে। তো সংস্কারের পরে কি হবে? এই মানে আমাদের যে ইন্টার্ম গভর্নমেন্ট আছেন, তারা অন্তর্বর্তী সরকারের কাছে আপনার মানে নির্বাচনকালীন যে সরকার, সেই সরকারের কাছে দায়িত্ব বুঝাই দিবেন। তো নির্বাচনকালীন একটা সরকার তো থাকবে 3 মাস, আবার কেউ কেউ মতান্তর এটাকে 4 মাসও চাইছেন। তো এই হালে চলতে থাকলে মোটামুটি 2026-এর ডিসেম্বর নাগাদ, মানে আমরা এখন থেকে প্রায় 2 বছর পরে হয়তো নির্বাচন দেখতে পাবো, অথবা এর একটু পরেও হইতে পারে, অথবা একটু আগেও হইতে, তার মানে 2.5 বছর কালীন একটা হিসাব নিকাশ সামনে চলে আসছে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে আলোচনায় বসবে সরকার। এরপর ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। ফলে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তো সংস্কারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কিন্তু তারা চেষ্টা করছে। বিশেষ করে তিনি বলছেন যে এই সরকার সুবিচার প্রতিষ্ঠা করতে চায়, যেটা বাংলাদেশের মানুষ কান্নাকাটি করে এই সুবিচারের জন্য। আপনার গতকালকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল স্যার বলছেন, আগামী 31 জানুয়ারির মধ্যে যে কমিশনগুলো আছে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিবে। এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে। তাছাড়া কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও আসলে কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন যে বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে, আন্তর্জাতিক অপরাধকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, সামনের নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার শুরু করতে পারব। রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলছেন, এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের ইস্যু, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি, রায় অনুযায়ী আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে আমরা আসিফ নজরুল স্যারের কথায় গতকালকের এই বক্তব্যে যতটুকু বুঝতে পারছি, বিএনপিও সম্ভবত এটাই চিন্তা করছে যে আসলে নির্বাচনটা 2026-এ গিয়ে আরও পিছাবে কি না। এখন যদি সংস্কারটাই লাগে 2026-এর জুন, এরপরে নির্বাচন প্রস্তুতি, যেই সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, যেই সরকারই হোক, বা এই সরকারই আসলে যদি নির্বাচন চালায়, ডক্টর মোহাম্মদ ইউনূস যেমনটা বলছিলেন, তো সেইখানে তাদের আরেকটা সময় লাগবে। নির্বাচনের জন্য নর্মালি 90 দিন সময় দেয়, তো আমাদের এই সরকারের হয়তো 120 দিনও লাগতে পারে। তাহলে ওই রকম যদি ক্যালকুলেশন হয়, তাহলে নির্বাচন চলে যাবে 2026-এর শেষে। এর পরবর্তীও টাইম এটা বর্ধিত হইতেই পারে। যেমন সার্জিস বলছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে না সরতো, তাহলে বিএনপি সহ অন্যান্যরা তো 2029 সাল পর্যন্ত আওয়ামী লীগের মাইনাই নিয়েছিল। এখন নির্বাচন নিয়ে কেন এত তাড়াহুড়া এদের মধ্যে, ক্ষমতার কেন এত লোভ? জামাতও কিন্তু বলছে যে তারা পাগল হয়ে গেছে, রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে চলে যেতে চায়। তো বিএনপির ভয় হচ্ছে কোনটা, যে এত বড় দলটাকে আসলে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে যে চেইন অফ কমান্ড, এটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ না।
তো বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছেন, জামাতের মধ্যে আমরা এই ধরনের ঘটনা কম বেশি দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে পলিটিক্যাল দলগুলো চাচ্ছে ক্ষমতার দিকে। আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই সরকার ক্ষমতায় বসার পরে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছু সিদ্ধান্ত বনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের বি টিম, জাতীয় নাগরিক কমিটির যেই নেতারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে বরাবরই রাজনৈতিক দলগুলোর একটা বিভাজন আমরা দেখছি। তো এই বিভাজনটা এমন এক পর্যায়ে গিয়েছে যে টেলিভিশন টকশো থেকে শুরু করে রাজপথেও বিভিন্ন সময় আমরা এটা দেখছি। তো এর মাঝখানে ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যেই দাবি দেওয়া গত ডিসেম্বরের 31 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন চালাচ্ছে, এর মাঝখানে এই ঘোষণাপত্র নিয়ে একটা বিভাজন সৃষ্টি হয়েছিল যে ঘোষণাপত্রে কি থাকবে আর কি থাকবে না। তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এখানে কানেক্টেড, সংবিধান এবং আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু। তো এই দুইটা ইস্যুতে বিএনপি বরাবরই একটু তারা দ্বিমত পোষণ করছিল। তো এর পাশাপাশি আরও বাংলাদেশের রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো আছেন ছোট বড় মিলিয়ে প্রায় নাকি 38টি দল আছে। তো আজকে আমরা দেখেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বাকি যেই রাজনৈতিক দলগুলো আছেন তাদের সবাইকে দিন শেষে আবারও এক কাতারে আনতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই এক কাতারে আইনা সিদ্ধান্ত কি হবে এটা পরে। প্রথমত হচ্ছে যে তিনি ডাক দিলে সবাই যে এক হচ্ছেন, একতা, জাতীয় ঐক্য বলেন যেটাই বলেন, এইটা তিনি আবারও নতুন করে ক্রিয়েট করলেন যে হ্যাঁ তিনি ডাকলেন আর সবগুলো রাজনৈতিক দল তারা এখানে আসলো, আলোচনা হবে, কি বলে যে সমালোচনা হবে, কারুরটা থাকবে কারুরটা থাকবে না, ঘোষণাপত্রে কি কি থাকবে কি কি থাকবে না এটা নিয়ে সময় নিয়েছে সরকার। তবে আমরা যেটা ফোকাস করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাদু মিনস হচ্ছে ঐক্য, এই ঐক্যে ফাটল ধরলে সবাই বিপদে পড়বে, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল জানে। আর সেই ঐক্য যেন ফাটল না হয়, সেই ঐক্য যেন এক থাকে, আলোচনা সমালোচনা দ্বিমতের পরেও, সেই জিনিসটাই আজকে ফোকাস করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আর সেখানে তারা সফল হয়েছেন বলা চলে। ঐক্যের মাঝেই অন্তর্বর্তী সরকারের জন্ম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে একসাথে বসেছি। 5 জুলাইয়ের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি। 5 জুলাই না, সম্ভবত এটা আগস্ট হবে। একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি, একতার মাঝেই এই সরকারের জন্ম হয়েছে। আর আমরা দেখছি যে এই বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, চরমনাই সাহেবের টিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আর এখানে আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, এর পাশাপাশি সম্ভবত জাতীয় পার্টিকে এই প্রোগ্রামে ডাকা হয়নি, আওয়ামী লীগকে ডাকা হয়নি, বাকি যারাই আছেন কম বেশি সবাই এখানে আপনার আমরা দেখেছিলাম যে অবস্থান নিয়েছে। তো প্রধান উপদেষ্টা তিনি আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে চাহে কুছ ভি হো, এই ঐক্যে যেন ফাটল না ধরে। তো ওনার সাথে আপনার বৈঠকের শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা আবার গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তো সবাই দেখলাম যে মোটামুটি স্যাটিসফাইড যে সবাই তাদের জাতীয় ঐক্য, যেটা এখন আমরা বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর ঐক্য মানে জাতীয় ঐক্য, সেইটা এখনও আছে। আর ঘোষণাপত্রের নানান যেই বক্তব্য প্লাস মাইনাস, তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সবগুলা দলকে একটু অ্যানালাইসিস করলাম, আমি সবার বক্তব্যই শুনলাম। তো জাতীয় ঐক্যটা যেন ঠিক থাকে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেটার প্রতি সবাই প্রধান ফোকাস করেছেন। আর বাকি হচ্ছে ঘোষণাপত্রে কী কী থাকবে না থাকবে। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছিলেন যে আপনার প্রত্যেকটা দলের মতামত এখানে গ্রহণযোগ্য হিসাবে নেওয়া হবে, সবগুলা মতকে যাচাই করা হবে, বাছাই করা হবে, সময় নিয়ে তাড়াহুড়া করতে গিয়ে যেন কোনো ধরনের বিপত্তি বা আপত্তি না ঘটে, ঐক্যে ফাটল সৃষ্টি না হয়, এই জিনিসটাই ফোকাস করবে। তো সর্বদলীয় এই বৈঠকে প্রত্যেকের মন্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে খসড়াপত্র নেওয়া হয়েছে, এগুলোকে যাচাই বাছাই শেষে সরকার এমন একটা ঘোষণাপত্র করবে যেন সব দলের মধ্যে ঐক্য অটুট থাকে, আর এখানে অন্য কোনো শক্তি যেন ঢুকার সৃষ্টি না হয় অথবা তাদের মধ্যে বিভাজনের সৃষ্টি না হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা প্রকাশ করতে পেরেছেন বা প্রমাণ করতে পেরেছেন যে তিনি এখনও ডাক দিলে একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে যাচ্ছে। এটা এই অন্তর্বর্তী সরকারের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যখন এই বৈঠকগুলো হয় কোথাও না কোথাও তিনি সম্ভবত বাকি দিনগুলো একটু কমফোর্টেই থাকেন। আজকে ওনার ভালো ঘুম হবে।